নমস্কার স্টুডেন্টস, আমরা আজকে এমন একটি পডকাস্ট তোমাদের সামনে নিয়ে আসছি এবং আজকে যিনি আমাদের সঙ্গে থাকছেন এই পডকাস্টে তাকে তোমরা কম বেশি সবাই জানো। জিতিন যাদব স্যার, আইএএস অফিসার, যিনি একজন আইএএস অফিসার হয়েও নিরন্তর পড়াশোনা এবং অধ্যবসায়ের কাজে যুক্ত রয়েছেন এবং ছাত্রছাত্রীদের জন্য লিখে চলেছেন একটার পর একটা বই। তার এথিক্সের বইটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এছাড়া কিভাবে ডাব্লিউবিসিএস ইউপিএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রিপারেশন নেবে সেই জন্য একটি তিনি স্টেপ বাই স্টেপ গাইড বুক লিখেছেন, যে বইটির নাম হচ্ছে লেটস ক্র্যাক ইট। এছাড়াও তিনি লিখেছেন কেরিয়ার কম্পাস নামে একটি বই, যেটি অত্যন্ত জনপ্রিয়। আজকে আমরা স্যারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পডকাস্টে জেনে নেব কিভাবে সিভিল সার্ভিস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, কোন কোন জায়গায় স্টুডেন্টসরা ভুল করে, কিভাবে তাদের মাইন্ডসেট থাকা উচিত এবং সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে প্রিপারেশন নিলে আমরা খুব সহজে এই সিভিল সার্ভিস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সফল হব। চলো আজকে আমরা সরাসরি সময় নষ্ট না করে পডকাস্টে চলে যাই। আমরা স্যারের কাছে কিছু ইন জেনারেল যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা ডিসকাস করব। দেন আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই স্যারকে, আমাদের যেটা প্রথম প্রশ্ন থাকবে স্যার, যে সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য স্টুডেন্টসদের মাইন্ডসেটটা কি রকম হওয়া প্রয়োজন স্যার? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। আমি আপনাকে भी ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পুরোটা টিমকে নিয়ে আমি অনেকবার দেখেছি যেরকম আপনারা চেষ্টা করছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমার মনে আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের সিলেকশন বেশি হবে, তো আমি আপনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় ইফ ইউ অল ট্রাই টু পুট ইন এফর্ট এট দ্য রাইট প্লেসেস, আজকে তো কালকে আমাদের স্টেটের রেজাল্ট ভালোই আসবে। রিগার্ডিং মাইন্ডসেট আমি বলবো এখানে there are certain factors যেখানে আমরা প্রিপারেশন যখন শুরু করি তো ওই মাইন্ডসেট উপরে অনেক জিনিস ডিপেন্ড করে। লাইক আপনার ক্ল্যারিটি কত আছে, আপনি কি করতে চান এট দি এন্ড অফ দ্য ডে। আমি সির্ফ 4 থেকে 5 ঘন্টা পড়বো আর আমি বলবো কি আমি ইউপিএসসি দেবো, দেন ইট ইজ আ ভেরি টাফ গেম। তো উই শুড অলসো আন্ডারস্ট্যান্ড কি পেপারের রিকোয়ারমেন্ট কত আছে, পেপার কি চায়, और ওই ডিমান্ডকে আমাদেরকে সাপ্লাই করতে হবে। and we have to form the right sort of habits कि no one starts their preparation with 10 hours a day or 12 hours a day. স্টার্টিং এ 2-4 ঘন্টা থেকে স্টার্ট হয় আর আস্তে আস্তে আমরা বিল্ড আপ করি। বিল্ড আপ করার পর আমরা we reach up to a level where we study at least 10 to 12 hours a day. There will be days যখন আমরা 2-3 ঘন্টা পড়বো, এরকম কিছুদিন থাকবে যেখানে 10 থেকে 12 ঘন্টা भी হয়ে যায়। তো একটা ক্ল্যারিটি রাখা দরকার কি আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। ভেরিয়াস সোর্সেস থেকে ইনপুটস রিসিভ হয়, সবসময় সব ইনপুটস ঠিক থাকে না, তো ওখানে ক্ল্যারিটি রাখা দরকার কি রাইট গাইডেন্স হয় আর রাইট মাইন্ডসেট থাকে, তো আমাদের যে স্ট্র্যাটেজি হয় এক্সামে ও স্ট্র্যাটেজি ঠিক থাকে। এট দি এন্ড অফ দ্য ডে এটা আমরা সবসময় জানি কি ইউপিএসসি ফার্স্ট অ্যাটেম্পট জেনারেলি ক্লিয়ার হয় না, তো ইউ রিকোয়ার মাল্টিপল ইয়ার্স টু গিভ দ্য এক্সামিনেশন। ফার্স্ট অ্যাটেম্পট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, ফোর্থ হলো, পিপল গিভ টু ফিফথ অ্যান্ড সিক্সথ অ্যাটেম্পট অলসো। তো এখানে পারসিভারেন্স লাগে কি যেখানে আমরা বারবার ট্রাই করব আর যেখানে যেখানে আমাদের গ্যাপস আছে ওই গ্যাপসগুলোকে আমরা ফিল করব সো দ্যাট আমাদের নেক্সট অ্যাটেম্পট ভালো হয়ে যায়। তো দিজ আর দ্য ফ্যাক্টরস, যেখানে আমরা এই সব ফ্যাক্টরসকে ইনকর্পোরেট যে করব তো আমাদের বেসিক্যালি গ্রোথ মাইন্ডসেট হয়ে যায়। আমরা কিউরিয়াস থাকবো। জাস্ট ইটস নট এ এক্সামিনেশন, ইটস এক্সামিনেশন অফ লাইক হু উই আর। আমাদেরকে নিজেকে भी চেঞ্জ হতে হবে, একদিনে কেউ চেঞ্জ হয় না। তো এই ছোট ছোট জিনিস ম্যাটার করে। আমার মনে হয় এইসব জিনিসকে যে ফলো করা হয় তো অ্যাসপিরেন্টের রাইট মাইন্ডসেট থাকবে ও প্রিপারেশন ভালো হবে। থ্যাংক ইউ স্যার। মাইন্ডসেটের প্রসঙ্গ যখন এলো তখন আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে আপনি দিল্লিতে, আমরা জানি যে প্রথম 3-এর মধ্যে এনআইআরএফ এর র্যাঙ্কিংয়ে থাকে সেন্ট স্টিফেন্স কলেজ, সেখান থেকে আপনি পড়াশোনা করেছেন। তারপর আপনার কেরিয়ার শুরু করেছিলেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি এনজিও থেকে। তারপরে হঠাৎ করে আপনি শিফট করলেন, আপনার চিন্তাভাবনা পরিবর্তন করলেন, আপনি ভাবলেন ইউপিএসসি প্রিপারেশন নেবেন। হঠাৎ করে এইরকম একটা মাইন্ডসেট কেন তৈরি করলেন?
ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল না কি আমি ইউপিএসসি দেব। আমার প্ল্যান ছিল কি আমি ফরেনে যাব, ইউএসএ তে কিছু ডিগ্রি নেব ফাইন্যান্সে, যেহেতু আমি স্টক মার্কেটে কাজ করতাম, সামথিং রিলেটেড টু দ্যাট। তারপরে আমি কিছু বছর ওখানে কাজ করে তারপরে এখানে এসে যাব। ইন অর্ডার যে আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাডমিশন প্রসেস অনেক আপনাকে ভলেন্টারি সোশ্যাল ওয়ার্ক করতে হয়, সো দ্যাট আপনার যে অ্যাপ্লিকেশন হয় ওটা ভালো হয়ে যায়। তার ক্ষেত্রে আমি ওখানে যেখানে আমার বাড়ি আছে ও তার কাছাকাছি চাকরি ছিল, তো ওখানে আমি একটা এনজিওতে যেতাম। তো এনজিওতে আমি স্যাটারডে সানডে যাব, কিছু অ্যাক্টিভিটিস করব, বাচ্চারা জন সঙ্গে খেলবো, উই উইল সেলিব্রেট ফেস্টিভ্যালস, উই উইল এনজয়, অ্যাট দ্য সেম টাইম কিছু পড়াশোনা বি হবে, সো দ্যাট আমরা বুঝতে পারি কি তাদের গ্রোথ হচ্ছে কি হচ্ছে না। অনেকবার আমরা বুক সাপ্লাই করে দিই, কিছু আর জিনিস সাপ্লাই করে দিই। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যে আমি ওই ট্রাই করলাম ফর অ্যাটলিস্ট 1 to 2 ইয়ার্স, ওই সময় সামথিং হ্যাপেন্ড ইনসাইড মি, ওর আমাকে লাগলো কি বাইরে যাওয়ার ওর ডিগ্রি নেওয়া কিছু ভালো হবে না, ইটস বেটার কি আমরা আমাদের দেশেই থাকি, और ওখানে আমরা ইউপিএসসি টাইপ পরীক্ষা দিয়ে যে আমরা আইএস আইপিএস হয়ে যায়, তো কালকে আমরা যে কিছু চেঞ্জ করতে চাই সোসাইটিকে তো আমরা করতে পারবো, অ্যাটলিস্ট উই উইল বি পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। তো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন ইনিশিয়ালি। তারপরে আমি একবার ডিসাইড করার পর 6 মাসের টাইম নিলাম, তারপরে রিজাইন করলাম, রিজাইন করার পর জাস্ট প্রিপারেশন স্টার্ট করে দিলাম। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমার রেলওয়েজ হয়েছিল, রেলওয়েজ পরে আমি আবার পরীক্ষা দিলাম, তারপরে আমার নেক্সট অ্যাটেম্পটে সেকেন্ড অ্যাটেম্পটে আমার প্রিলিমস হয়নি। আই থিঙ্ক আই ওয়াজ ওভার কনফিডেন্ট ইন সেকেন্ড অ্যাটেম্পট, যেহেতু ফার্স্ট অ্যাটেম্পটেই আমার চাকরি হয়ে গেল, থার্ড অ্যাটেম্পটে আমার ফির আইএস হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনার একটা বই আমি পড়েছিলাম, লেটস ক্র্যাক ইট, যেখানে স্টেপ বাই স্টেপ ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য কি করে প্রিপারেশন নিতে হবে সেটার একটা বলা যেতে পারে মাস্টার গাইড বুক। তো এক্ষেত্রে আপনি যেহেতু এটা নিয়ে একটা বলা যেতে পারে রিসার্চ করেছেন, তারপর আপনার এক্সপিরিয়েন্স, সেটার বেসিসে আপনি এই বইটা লিখেছেন। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা ইউপিএসসি পরীক্ষা দেবে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে ডু অ্যান্ড ডোন্ট এইটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কি করবে আর কি করবে না। এই ক্ষেত্রে আপনার সাজেশনগুলো যদি একটুখানি বলেন তাহলে ভালো হয়। যে বই লেখার ছিল বেসিক্যালি পারপাস এটাই ছিল, সিলেকশন পরে আমি অনেক প্রচুর অ্যাসপিরেন্ট সঙ্গে ইন্টারাক্ট করেছি। আমি যে অফলাইন অ্যান্ড অনলাইনকে ধরবো তো প্রবলি থাউজেন্ডস অ্যাসপিরেন্টস, মোর দেন 1000 या 4-5,000 অ্যাসপিরেন্ট সঙ্গে আমাদের ইন্টার, বিকজ আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে সেশনস নিতাম যেখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ইউজ টু জয়েন। যেখানে আমি পোস্টেড ছিলাম ওখানে আমি লাইব্রেরি হলো ইয়া আমার যে কনফারেন্স রুম থাকতো অফিসে, ওখানে আমি ক্লাসেস নিতাম। তো দেন আই ওয়াজ লুকিং এট দ্য কাইন্ড অফ ফিডব্যাক আই ইউজ টু গেট। তো বেসিক্যালি সব ম্যাক্সিমাম স্টুডেন্টসের সিমিলার টাইপ অফ প্রবলেম থাকে, কীরকম আমরা স্টার্ট করব, মোটিভেশনের প্রবলেম, অপশনাল কীভাবে সিলেক্ট করব, এটা কীভাবে করব, তো সিমিলার সেট অফ ডাউটস থাকে। তো আমি ওই সেট অফ ডাউটসকে একটা একটা চ্যাপ্টার করে দিলাম ওই বইতে, আর ওভার দ্যাট পিরিয়ড যে আমি স্টুডেন্টসকে গাইড করলাম, তো থ্রু গাইডেন্স আই রিয়েলাইজ কি দিস ইজ ওয়ার্কিং অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্টুডেন্টস আর এবল টু ফলো ইট। তো দোজ ওয়ার দ্য সলিউশনস অফ দোজ কোশ্চেন্স। তো ওই কোশ্চেন্সকে আনসার আমি দিয়ে দিলাম আর ওটাকে আমি চ্যাপ্টার ফরম্যাটে করে দিলাম। সো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। দ্য ফিডব্যাক অফ দ্য বুক ওয়াজ অলসো গুড, বিকজ অনেকবার আমরা জানি না কি করতে হবে, প্ল্যান এ প্ল্যান বি কী হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট কী হয়, অপশনাল কীভাবে ম্যানেজ করতে হয়, অনেকবার গ্র্যাজুয়েশনতে স্টার্ট করবো या গ্র্যাজুয়েশনে পরে করব। তো দিজ আর দ্য সার্টেন থিংস যেখানে আমি ফিগার আউট করলাম আর ওখানে অনেক চ্যাপ্টার্স করে দিলাম। তো ইটস অ্যাভেলেবল অন অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট। তো দ্যাট ওয়াজ দ্য পারপাস বিহাইন্ড দ্য বুক, সো দ্যাট বই মাধ্যমে আমি আর বেশি অ্যাসপিরেন্টসকে রিচ করতে পারি। ডুজ অ্যান্ড ডোন্টসে সিমিলার টাইপ জিনিস থাকে কি ডুজ কি আমরা করবো আর ডোন্টস আমাকে কি করতে হবে না। তো লাইক সবসময় আমি বলি কি রিসোর্সেস লিমিটেড রাখতে হবে। দের ইজ লট অফ ইনফরমেশন ইন দ্য মার্কেট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। গন আর দ্য ডেজ যেখানে ইনফরমেশন থাকতো না। when you talk to senior officers like যাদেরকে 20 বছর 25 বছর চাকরিতে হয়ে গেছে, তাদের সময় এত ইনফরমেশন নেই। এখনই আপনি দেখবেন আজকে তো প্রত্যেকটা জিনিসে লাইক আমি পলিটি বলবো, হিস্ট্রি বলবো, ইকোনমিক্স বলবো, ইউ সার্চ ইউটিউব আর গুগল, এত সোর্সেস থাকবে সামটাইমস আমরা ফিগার আউটই করতে পারি না কি করতে হবে। তো ডুজ অ্যান্ড ডোন্টস এর বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ কি পিক কি করবো, কি পিক না করতে হয়।
তো আমাকে ওটাই ডিসাইড করতে হবে কি কোথায় থেকে আমাদের সোর্সেস রাইট সোর্সেস সিলেক্ট করতে হয়। তো লেটস এক্সাম্পল ইনিশিয়ালি যে আমরা সোর্সেস পিক করি তো ওটা আমরা ব্লাইন্ডলি করি রেকমেন্ডেশনের মাধ্যমে। তো আমি প্রিপারেশন স্টার্ট করলাম, তো ইনিশিয়ালি যেখানে যেখানে আমি অনলাইনে সিলেক্টেড অফিসার্সে কিছু ইন্টারভিউ দেখতাম, কিছু ওনার আর্টিকেলস পড়তাম। ইফ আউট অফ 10 অফিসার্স সিলেক্টেড ক্যান্ডিডেট যে আমাদেরকে 7-8 জন বলছে কি এই বই ভালো আছে, তো আমি ওই বইতে পড়তাম। আর আস্তে আস্তে 6 মাস পরে আমার নিজেই একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে আমি বই দেখে নিজেই বুঝে যাব কি এই বই ভালো আছে কি আমার পারপাস ফুলফিল হচ্ছে কিনা। তো সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ কিভাবে করব, ফ্যামিলিতে অনেকবার ডিস্ট্রাকশনস হয়ে যায়, ফেস্টিভ্যালস, বার্থডেজ, ওকেশনস, অনেকবার এটা বি ম্যাটার করে। তারপরে নিজেই কিছু অনেক ডিস্ট্রাকশন থাকে, বিকজ আমরা অনেকবার নাম্বার অফ আওয়ার্স ইনক্রিজ করতে পারি না, ডিমোটিভেট আমরা হয়ে যাই। তো দিজ আর দ্য সিমিলার, বেসিক্যালি দিজ আর ডুজ অ্যান্ড ডোন্টস, কি করবো আর কি করবো না। তো লাইক যে আমি মোটিভেশন তো সবসময় হাই থাকে না, তো হতে পারে আজকে আমার মোটিভেশন হাই আছে, কালকে ডাউন হয়ে যাবে। তো যে ডাউন থাকবে তো ওই সময় আমাকে অ্যাটলিস্ট কিছু করতে হবে, অ্যাটলিস্ট এটা না হয় কি আমার পুরোটা দিন ইয়া পুরো সপ্তাহ ওয়েস্ট হয়ে গেছে। তো ওখানেই ডুজ অ্যান্ড ডোন্টস ম্যাটার করে। ডুজ হলো কি যে যে পেপারে রিকোয়ারমেন্ট আছে আমি ওটা চেষ্টা করবো 90% আমার যে গোল আছে ওটা অ্যাচিভ হয়। যেরকম আমরা গোল সেটিং করি, ওই আমরা যেরকম গোল সেটিং করি বেসিক্যালি আমরা সবসময় নিজেকে আইডিয়াল ভাবি কি আমি একদিনে 14 আওয়ার্স পড়বো, 12 আওয়ার্স পড়বো। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তো 12 ঘন্টা হয় না, হতে পারে 7-8 ঘন্টা পরেই আমাদের পুরোটা এনার্জি শেষ হয়ে গেছে। তো ইফ ওয়েন উই আর সেটিং দ্য টার্গেটস উই অলওয়েজ অ্যাজিউম দ্যাট আমরা আইডিয়াল আছি, আমরা বেস্ট করবো। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করি, নিজেই করতে চাই, তো ওই সময় আমরা নোট করি কি হয় না। তো দ্যাট ইজ ওয়াই ইনিশিয়ালি আই ইউজ টু টার্গেট কি অ্যাটলিস্ট আমার 90-95% যে গোল অ্যাচিভ হয়ে যায়, দ্যাট মিনস আই এম ডুইং ওয়েল। তো সোশ্যাল মিডিয়া ইয়েস ওই সময় একটু কম ছিল, আজকে বেশি হয়ে গেছে। এইসব ম্যানেজ করতে হয়। যেখানে অনেকবার রিলস হয়, ইনস্টাগ্রাম হলো ইয়া টুইটার হলো, ওখানে আমি অ্যাসপিরেন্টসকে দেখেছি ঘন্টা ঘন্টা শেষ করে দেয়। বাট সামটাইমস দে ডোন্ট রিয়েলাইজ কি এইসব জিনিসতে ওনার বেসিক্যালি 1 বছর ওয়েস্ট হয়ে যাবে। যেখানে কেউ প্রিলিমসে এই সময় যে ঠিকঠাক রিভিশন করবে না ওর ডিস্ট্রাকশনসের মধ্যে কিছু করে থাকবে, তো বেসিক্যালি প্রিলিমস যে হবে না, তো ও মেইনসে এক্সপিরিয়েন্সই নিতে পারবে না। और एट द एंड ऑफ द डे फाइनल सिलेक्शन प्रीलिम्स से स्कोर काउंट হয় না। तो दिस इज वेरी इंपॉर्टेंट टू अंडरस्टैंड कि मेंस इज वेरी इंपॉर्टेंट। মেইনস এর প্রিপারেশন আমাকে আগে থেকেই স্টার্ট করতে হবে, কি প্রিলিমস হয়ে যাবে তারপরে করব, হিউম্যানলি ইম্পসিবল। রিজন বিং ইজ কি প্রিলিমসে পরে আমরা মোটামুটি अराउंड 90 to 100 ডেজ পাই, और 90 to 100 ডেজে পুরোটা জিনিস প্র্যাকটিস, রিভিশন, মক টেস্ট, এসে ওখানে থাকবে, এথিক্স ওখানে থাকবে, মুশকিল হয়ে যায়। তো ইটস অনলি দ্য ডুজ অ্যান্ড ডোন্ট যে আমাদেরকে প্রোটেক্ট করে কি আমরা রাইট জিনিস করব, ও যে জিনিস দরকার নেই ওটাকে সাইড করে দেব, সো দ্যাট আমাদের প্রিপারেশন ভালো থাকে। একদমই তাই। আমিও বইটা পড়ে যেটা বুঝতে পেরেছি, টাইম ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট, এই তিনটেকেই আপনি কিভাবে করবে স্টুডেন্টসরা সেটার উপরে একটা ফোকাস আপনার রয়েছে এবং সেটার উপরে গুরুত্ব দিয়েছেন। আমি আরেকটা বইয়ের কথা আপনার মনে পড়ছে, সেটা হচ্ছে কেরিয়ার কম্পাস। অর্থাৎ যারা ইউপিএসসি করছে কিংবা যারা ন্যাশনাল এবং স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের একটা গাইডেন্স আপনি দিয়েছেন এবং এই বইটার নামকরণ কেরিয়ার কম্পাস। সেখানে কম্পাস মানে হচ্ছে একটা, বলা যেতে পারে ডাইরেকশনের কথা বলা হচ্ছে। আমরা ডিসিশন, ডাইরেকশন এবং ডেস্টিনেশন, এই দিনটা ভীষণ ভাইটাল একটা জায়গা। এবং আপনি এথিক্সের কথা বললেন, আমি একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এথিক্সের আপনার যে ইউপিএসসির বইটা, আমি যেটুকু ওটা পড়ে দেখেছি যে একটা মোটামুটি জিএস এর যে 4th পেপার, সেই 4th পেপারটার জন্য ভীষণ হেল্পফুল। এবং আপনি যে এক্সাম্পলগুলোকে কালেক্ট করেছেন সেটা একেবারে রিয়েল লাইফ এক্সাম্পলস। এবং এথিক্স অনেকেই পড়তে একটুখানি ভয় পায় বা অনেকের ক্ষেত্রে এথিক্স বিষয়টা অনেক টাফ হয়ে যায়, কিন্তু আপনি যেভাবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনি বইটা তৈরি করেছেন এবং সিম্পল কেস স্টাডিগুলোকে ইনক্লুড করেছেন, এবং তার সঙ্গে আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে লাস্ট 10 ইয়ার্সের যে পিওয়াইকিউ অ্যান্সার সলিউশন। তো একটা কমপ্লিট এথিক্সের উপর আমি বলবো যে একটা গাইড বুক আপনি তৈরি করলেন। আমার একটা বিষয় জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনি ল্যান্ড অ্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে বর্তমানে রয়েছেন নবান্নতে। এছাড়াও আপনার সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, সল্ট লেকে মেন অফিস। এছাড়া আমাদের
প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এতগুলো স্টাডি সেন্টার, এত প্রেসার, তার মধ্যে থেকেও আপনি কি করে টাইম ম্যানেজ করে এত কিছু লেখা বা স্টুডেন্টসদের জন্য ভাবার টাইম পান, এটা একটু যদি বলেন। ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট ছিল, অনেকবার আমাদেরকে ওই হ্যাবিটস ফর্ম করতে হবে, যে এখনই আমি বললাম কি ডিস্ট্রাকশনসকে কিভাবে ঠিক করব। তো আমাদের भी নিজের ডিস্ট্রাকশন থাকে, সোশ্যাল সার্কেলস থাকে, সোশ্যাল মিডিয়া থাকে। আমি যে অ্যাসপিরেন্টসকে বলি কি তারা ইউজ করছে, তো এটা বলা ঠিক নেই কি আমি भी তো ইউজ করছি। তো আই হ্যাড টু ফিগার আউট। তো আমার টার্গেট ছিল কি আস্তে আস্তে আমি ডেইলি 1 আওয়ার কিছু প্র্যাকটিস স্টার্ট করব, অ্যান্ড দেন আমি ট্রাই করব কি বই লিখতে পারি কি পারি না। ওই সময় যে আমি ফার্স্ট বই লিখেছিলাম, আমার টেকনিক্যাল অ্যাডভান্টেজ হয়ে গেল কি ওই সময় দুর্গা পূজা ছুটি ছিল। তো আই ওয়াজ পোস্টেড ইন ক্যালকাটা এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো ওই ছুটি আমি কিছু যে ছুটি অক্টোবর মাসে সেপ্টেম্বরে কিছু টাইম পেলাম, দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। তারপরে আমি ডিসেম্বরে কিছু ছুটিতে টাইম পেয়েছিলাম, ওই যে ছুটি দিনই আমি কিছু কিছু কাজ করে, বিকজ অন অ্যান অ্যাভারেজ আপনি এভরিডে যে আপনি কাজ করবেন তো ম্যাক্সিমাম 30 মিনিট 1 আওয়ার থেকে বেশি হয় না, আপনাকে বেশি এফর্ট দিতে হয়। তো যে ছুটি দিন আমরা ইউটিলাইজ করে নিই দেন ইট ইজ পসিবল। তো দ্যাট আই ইউজ টু ডু ইন প্রিপারেশন অলসো। প্রিপারেশনের সময় আমি যেখানে ভাবতাম কি কিছু জিনিস ঠিক চলছে না ওখানে টাইম বেশি দিয়ে দেবো। তো ওটাই করে ফার্স্ট বই স্টার্ট হয়েছিল। আফটার দ্য ফিডব্যাক দেন ফর সেকেন্ড বুক ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট। থার্ড ওয়াজ ওট বিট ডিফিকাল্ট, এথিক্সে একটু টাইম লাগলো বিকজ কেস স্টাডিজে যে আমি ভাবলাম কি সি আমি যে অল মাই বুক সো ফার আমি ওই ওটা প্র্যাকটিস করছি কি যেখানে গ্যাপ আছে ওই গ্যাপকে ফিল করতে হয়। লাইক অ্যাসপিরেন্টসের গাইডেন্স জন্য যে ভালো বই নেই, তো ওখানে ওনার ডিমান্ড যে আছে ওই ডিমান্ডকে আমরা কিভাবে ফিল করব। তো রাদার দ্যান টেকিং সেশনস এভরি টাইম উইচ ইজ নট পসিবল, অনেকবার কিছু পোস্টিংস এত হেক্টিক হয়ে যায় যেখানে আপনি টাইমই পাই না, তো ওই সময় মুশকিল হয়ে যায়। তো ইটস বেটার টু রাইট আ বুক সো দ্যাট অ্যাসপিরেন্টস কাছে ইনফরমেশন চলে যায়। ক্যারিয়ার কম্পাসে সিমিলার স্টাইল ছিল, যে আমি প্রিপারেশন স্টার্ট করেছিলাম আমার ইউপিএসসি বারিং 2-3 এক্সামিনেশন লাইক ইউপিএসসি, ব্যাংক, স্টেট সিভিল সার্ভিস, এই 2-3টে এক্সাম ছাড়া আমার কাছে কিছু ইনফরমেশনই ছিল না। যে আমি এই বই জন্য রিসার্চ করলাম তো দেখলাম কি দের আর সো মেনি এক্সামিনেশনস অ্যাট সেন্টার অ্যান্ড স্টেট লেভেল যেখানে অ্যাসপিরেন্টসরা প্রিপেয়ার করে মাল্টিপল এক্সামিনেশন দিতে পারে ওর চান্সেস ওনার বেশি হয়ে যাবে। তো রাদার দ্যান ফোকাসিং অন ওয়ান এক্সামিনেশন ইট ইজ অলওয়েজ বেটার কি আমরা একটা এক্সামিনেশন দেওয়ার পর 2-3টে এক্সামিনেশন সাইডে রাখি সো দ্যাট আমার ব্যাকআপই কিছু হয়ে যায়। ইউপিএসসিতে এট দি এন্ড অফ দ্য ডে দেয়ার সিটস আর অনলি লিমিটেড, বাট কিছু কিছু আর এক্সামিনেশনস আছে লাইক এফসিআই, নাবার্ড, এসএসসি, রেলওয়েজ, এইসব এক্সামিনেশনের সিটস প্রচুর থাকে। সার্ভিস কন্ডিশনস আর অলসো নট ব্যাড। তো ওখানে আমার মনে হয় সিন্স অ্যাসপিরেন্টসের সংখ্যা এত বেশি আছে ইটস অলওয়েজ বেটার কি আমরা আর ব্যাকআপে অপশনসে রাখি। So this was the idea behind writing the books ki many aspirants they don't know how many examinations are there. তো যে এই ইনফরমেশন ওনার কাছে যাবে তো দে উইল বি মোর অ্যাওয়্যার, তো প্রিপারেশন স্টার্ট করার সময় কিছু ভালো প্ল্যানিং করতে পারবে। এথিক্সে আমি এথিক্সে প্রিপারেশন করেছিলাম, দের ওয়াজ নট আ গুড বুক, সো দেন আই ওয়াজ সার্চিং দ্য বুকস অলসো। তারপরে রিসার্চ করার পর প্লাস আমার চাকরি নিজেই এক্সপিরিয়েন্স ছিল, তো কেস স্টাডির জন্য একটু সুবিধা হয়ে গেল বিকজ অনেক এক্সপিরিয়েন্সেস আমরা ফিল্ডে পাই যেখানে আমরা বইতে লিখতে পারি। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করলাম কি ওই এক্সাম্পলগুলোতে অ্যাটলিস্ট অ্যাসপিরেন্টস গ্রাউন্ড রিয়ালিটি কিছু এথিক্স মাইন্ডসেটে বুঝতে পারবে। আপনার প্রত্যেকটা কাজ এত সিনসিয়ারলি করেন, আমি এই প্রসঙ্গে বলি কারণ স্যারের সঙ্গে আমি একটা কাজ করছিলাম, একাডেমিক কাজ, যেখানে আমি দেখলাম যে স্যার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ছেন এবং সেখানে কি কি কারেকশন দরকার এবং কি করতে হবে, কিভাবে আমরা মেটেরিয়ালসটা রেডি করব, সেইটা পুরোটা উনি এত সুন্দরভাবে, এবং আমি সেই সময় অবাক হয়ে গেছিলাম যে এত বিজি একজন আইএএস অফিসার হিসাবে উনি যেভাবে আমাকে গাইড করছেন। আমি যখন পিএইচডি করছিলাম, অ্যাকচুয়ালি আমার পিএইচডির থিসিসের সময় আমার সুপারভাইজার স্যার কিন্তু ওইভাবেই মাইনুটলি প্রত্যেকটা জিনিস ফলো করতেন এবং প্রত্যেকটা লাইন বাই লাইন উনি কিন্তু আমাকে রিমার্কস দিতেন এবং ডিসকাস করতেন। ঠিক সিমিলার ওয়েতে আপনিও কিন্তু একইভাবে আমাকে গাইড করতেন ওই কন্টেন্টটা যখন আমরা রেডি করছিলাম। সেক্ষেত্রে যখন আমরা ইউপিএসসির স্টুডেন্টসদের জন্য একটা কন্টেন্ট রেডি করছিলাম ডিস্ট্রিক্ট সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে যারা পড়তো,
সেই সময় আমি এটা অবজার্ভ করেছি স্যার। আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হয় যে আপনার এত সিনসিয়ারিটি এবং এত ডেডিকেশন, সেটা স্টুডেন্টসদের জন্য আপনার যে বইটা সেটা এত ভালো হয়েছে এবং এত পপুলার হয়েছে, সেটা হচ্ছে শুধু এত সিনসিয়ারলি আপনি ওটাতে এফোর্ট দিয়েছেন এবং এত ডেডিকেটেডলি এই বইটা তৈরি করেছেন। আমি এবার একটুখানি স্যার, যেহেতু আপনি কোর্স ডাইরেক্টর হিসাবে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে রয়েছেন, এবং আমরা জানি যে নোটিফিকেশন গত 21শে মার্চ শুক্রবার দিন পাবলিশড হয়েছে এবং অ্যাডমিশন টেস্টের যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে গেছে, এবং এই অ্যাডমিশন টেস্টের প্রক্রিয়া এটা 21 এপ্রিল পর্যন্ত চলবে, এবং অ্যাডমিশন টেস্ট হবে বলে নোটিফিকেশনে জানানো হয়েছে অফিসিয়ালি 4 মে সানডেতে। এক্ষেত্রে আমি একটুখানি বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েট হিসাবে রাখা হয়েছে, এবং আমরা এজ লিমিটটা আপনারা বলেই দিয়েছেন যে ইউপিএসসির গাইডলাইন অনুযায়ী যে এজ লিমিট রয়েছে সেটাই ফলো করা হবে। এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে অনেকেই যেটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা ভাবছে যে ইউপিএসসি প্রিপারেশনের জন্য দিল্লি ছাড়া ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো ইকোসিস্টেম নেই, সেরকম কোনো কোচিং সেন্টার নেই। তো এক্ষেত্রে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যে ইনিশিয়েটিভ, সেটা আপনি কি মনে করেন যে এটা যদি প্রপারলি স্টুডেন্টরা সিরিয়াসলি এই ক্লাসগুলো করে এবং স্টাডি মেটেরিয়ালগুলো পড়ে এবং মক টেস্ট দেয়, তাহলে দিল্লির মতোই তারা কিন্তু সমস্ত ফেসিলিটি এবং তারা যা কিছু দিল্লিতে গিয়ে কোচিং সেন্টারগুলোতে পাবে তার সমস্ত কিছুই এখানে পেতে পারে? 2021-এ আমরা দিল্লি, ইনফ্যাক্ট প্যান ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে যে আমাদের রেপুটেড ইনস্টিটিউটস আছে তাদের সঙ্গে আমরা এমওইউ সই করেছিলাম। তারপরে আমরা বেসিক্যালি একটা ইনস্টিটিউটে ফ্যাসিলিটিস অ্যারেঞ্জ করেছি যেখানে ফ্যাকাল্টিজ, এই যে রেপুটেড ইনস্টিটিউটসে ফ্যাকাল্টিজ দিল্লি হতে পারে আর কোথায় হতে পারে, তারা ক্যালকাটা আসে আমাদের ইনস্টিটিউটের বাচ্চারা জনকে পড়াশোনা করায়। সো উই হ্যাভ ক্রিয়েটেড আ ইকোসিস্টেম ইন ক্যালকাটা যেখানে কাউকে বাইরে যেতে হবে না। মানে ইটস ভেরি সিম্পল, কিছু করার দরকার নেই। ওখানে জাস্ট আমাদের সিম্পল একটা অ্যাডমিশন টেস্ট আছে, যেহেতু আমরা সব লোকজনকে, বিকজ আমাদের 200 ওখানে ক্যাপাসিটি আছে, তো আমরা একটা অ্যাডমিশন টেস্ট নিই সিলেকশন জন্য। তো তার বাইরে আমরা একটা ওয়েটিং লিস্ট বি রাখি। সো এটা আমরা প্রত্যেকটা বছর স্টার্ট করেছি 21 থেকে। এই বছর আমাদের 21 মার্চে নোটিফিকেশন আসলো, 21 এপ্রিল বাই 3 PM তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। Fees is nominal, 1000 rupees for unreserved and 500 rupees for reserved categories. তারপরে আমি এটা বি বলবো কি আমাদের কোর্স ইনফ্যাক্ট দিল্লি থেকে বেটার হয়। রিজন বিং ইজ আমাদের ইন হাউস এখনই আমরা মক টেস্ট আর বাকি জিনিস আমরা স্টার্ট করে দিয়েছি, প্লাস ইন্টারাকশন উইথ আইএস আইপিএস অফিসার্স আমাদের সবসময় থাকে, বিকজ দিস ইনস্টিটিউটের যে চেয়ারম্যান আছেন উনি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার আছেন, সুরজিৎ পুরকায়েত স্যার। এই ইনস্টিটিউটের যে কোর্স ডাইরেক্টর উনি একজন আইএস অফিসার আছেন, আমি। অ্যাট দ্য সেম টাইম মেনি আইএস অফিসার্স অ্যান্ড আইপিএস অফিসার্স আমাদের মক ইন্টারভিউতে আসে, ক্লাসরুমে আসে, আর বাচ্চারা যেন একটু এক্সপোজার দেয়। এই সব জিনিস বাকি ইনস্টিটিউটস অ্যান্ড প্লেসেসে নেই। তো দ্যাট ইজ ওয়াই আর্টস ইজ আ ভেরি ইউনিক ইনস্টিটিউট, যেখানে ইট ইজ ইন আ ওয়ে রান বাই আইএস অ্যান্ড আইপিএস অফিসার্স অনলি অফ দ্য স্টেট। তো নাথিং ক্যান বি বেটার দেন দ্যাট। You name any institute, those institutes are started by people who could not clear the examination. তারপরে তারা ইনস্টিটিউট স্টার্ট করেছেন। সত্যেন্দ্রনাথ টেগোর একটা ইনস্টিটিউট আছে যারা সার্ভিং আইএস আইপিএস অফিসার্স অ্যান্ড ইভেন রিটায়ার্ড আইএস আইপিএস অফিসার্স, দে আর দ্য ওয়ান্স হু আর কন্ট্রিবিউটিং সো দ্যাট আমাদের রাজ্যে একটু বেশি সিলেকশন হয়। দ্যাট ইজ দ্য গোল ইনিশিয়ালি। আমরা রিসেন্ট ইয়ার্সে ভালোই করেছি। লাস্ট ইয়ার আমাদের 9 জন সিলেক্ট হয়েছিল। এইবার আমাদের অ্যারাউন্ড 20 পিপল হ্যাভ গিভেন দ্য ইন্টারভিউ এখনই চলছে। তো 20 যে অ্যাসপিরেন্টস দিচ্ছেন তারা, তারপরে আমরা দেখছি কি রকম সিলেকশন হবে। উই আর ভেরি অপটিমিস্টিক বিকজ সাম অফ দ্য স্টুডেন্টস আর ভেরি গুড। এবং আমি স্যার যেটুকু জানি যে যারা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে জয়েন করছে ইউপিএসসি পরীক্ষা দিয়ে অ্যাজ এ আইএস অফিসার হিসাবে, তাদের যে ট্রেনিংটা এটিআইতে হয় এবং তাদের সঙ্গে মিট করা, তাদের এক্সপিরিয়েন্সগুলোকে পাওয়া এবং তাদের কিছু স্পেশাল
ক্লাস যারা এসএনটেগরে পড়ে তারা কিন্তু পায়। এই ফেসিলিটিটাও কিন্তু একটা বিশাল বড় ফেসিলিটি, কারণ তারা রিসেন্ট কোয়ালিফাই করে আসছে। সুতরাং রিসেন্ট কোশ্চেন্সের যে ট্রেন্ড, রিসেন্ট কোশ্চেন্সগুলো কিভাবে আসছে, অ্যান্সার কিভাবে করতে হবে, প্রপারলি কিন্তু তারা এই গাইডেন্সটা পাচ্ছে। যে কারণে এসএনটেগর থেকে সাকসেসের যে এত ভালো সাকসেস পাচ্ছে, এবং এই সাকসেসের পেছনে বিহাইন্ড দ্য স্টোরি আমার মনে হয় এটাও কোথাও গিয়ে একটা কাজ করছে, যে এত সিনিয়র আইএএস আইপিএস অফিসার, তার সঙ্গে যারা রিসেন্ট সিলেক্টেড হচ্ছে, তাদের সম্মিলিতভাবে এবং বেস্ট টিচাররা তারা কিন্তু টিচিংটা প্রোভাইড করছে, এবং একদম মক টেস্টগুলো যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ভীষণ কোয়ালিটি মক টেস্ট। এবং মেনের জন্য যে খাতা চেকিং হচ্ছে, আমরা দেখি যে বিভিন্ন ইনস্টিটিউশনে খাতা চেকিং গুলো স্টুডেন্টসদের দিয়েই করায় কোচিং ইনস্টিটিউশনগুলোতে, বাট এখানে একটা অপরচুনিটিস থাকে যে আইএএস অফিসাররাই খাতাগুলো চেক করেন। সুতরাং অ্যান্সার কোয়ালিটি কি করে আরো তারা এনহান্স করবে, রাইটিং স্কিল এনহান্স করবে, সেই বিষয়ে একটা গাইডেন্স কিন্তু যারা এসএনটেগরে পড়াশোনা করে তারা পেয়ে যায়। এক্ষেত্রে আমি একটা স্টুডেন্টসদের একটা কমন একটা ধারণা বলতে পারি বা কনসেপ্ট বলতে পারি, এটা আমাকেও অনেকবার শুনতে হয়েছে, যে এখানে অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন হয়, এসএনটেগরে চান্স পাওয়া ভীষণ টাফ, এইটা ভেবে অনেকে অ্যাপ্লাই করে না। এক্ষেত্রে স্যার আপনার সাজেশন কি? আমাদের যে পরীক্ষা থাকে, পরীক্ষা এত অ্যাডমিশন টেস্ট টাফ নেই, যেহেতু আমাদেরকে কিছু সিলেকশন ক্রাইটেরিয়া রাখতে হবে, বিকজ আমরা ডাইরেক্টলি নিতে পারবো না। আমাদেরকে লেটসে কালকে 2000 5000 অ্যাসপিরেন্টসরা আসে, তো আউট অফ 5000 আমরা 200 250 or 300 আমরা নেব, তো ওটা তো একটা প্রসেস রাখতেই হবে। বিকজ অফ দোজ লিমিটেশনস আমরা একটা অ্যাডমিশন টেস্ট করেছি। সো আমাদের অ্যাডমিশন টেস্টে একটু ফ্লেক্সিবিলিটি বি থাকে। ইটস নট অনলি কি সির্ফ এমসিকিউ আছে ওখানে, এমসিকিউ ছাড়া আমাদের কিছু শর্ট সাবজেক্টিভ কোশ্চেন্স থাকে, আর এসে থাকে। কি এটা নেই কি কেউ রাইটিংয়ে ভালো আছে অ্যান্ড উই কুড সি এমসিকিউতে বি পারফরমেন্স আমরা দেখতে পারি, আর রাইটিংয়ে বি আমরা পারফরমেন্স দেখতে পারি। তার বাইরে আমরা একটা ইন্টারভিউ রেখেছি, সেকেন্ড স্টেজে আমরা ইন্টারভিউ রাখছি, যেখানে সামওয়ান হুজ ভেরি ব্রিলিয়েন্ট স্মার্ট হতে পারে, টেস্টে একটু কম নম্বর পেয়েছে, সো দ্যাট ইন্টারভিউতে ম্যানেজ আমরা করতে পারি। ওখানে বি একটা স্কোপ থাকে যেখানে আমরা সামনে ইন ফ্রন্ট অফ আস আমরা স্টুডেন্টসকে দেখতে পারি। তো অ্যাট বোথ দ্য স্টেজেস আমরা চেষ্টা করি কি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট হয় তারা সিলেক্ট হয়ে যায়, আর আমরা টপ 200-কে সিলেক্ট করি, আর তারপরে আমাদের একটা ওয়েটিং লিস্ট থাকে, তো ওয়েটিং লিস্টে বি অনেক লোকজন সিলেক্ট হয়ে যায়। সো again it's very completely almost it's like 99.9% subsidized. Per month আমরা 1500 rupees নিচ্ছি। আমাদের হস্টেল ফ্যাসিলিটি আছে, লাইব্রেরি ফ্যাসিলিটি আছে, মোটামুটি অলমোস্ট এভরি রিসোর্স ইজ অ্যাভেলেবল অ্যাট লাইব্রেরি। আমাদের ডেডিকেটেড টিম আছে যেখানে আমরা মক টেস্ট নিই, ওনাকে চেক করাই, আর তারপরে এভরি স্যাটারডে সানডে আমরা ফিডব্যাক দিই। তারপরে আমরা এনশোর করি কি অ্যাপার্ট ফ্রম একাডেমিক থিংস, এক্সপোজার জন্য রেগুলারলি আইএস আইপিএস অফিসার্সের সেশনস হয়ে থাকে, যেখানে অনেকবার আমি নিজেই সেশনস নিই। লাইক রিসেন্টলি আপনি জানেন যেখানে আমাদের ড্যাফে নিয়ে অনেক সমস্যা হয়েছিল এই বছরে, যেহেতু ইউপিএসসি রিভাইজ করেছে, তো আমি নিজেই পার্সোনালি ওখানে গিয়ে ড্যাফে উপরে একটা দুটো সেশন নিয়েছিলাম, সো দ্যাট বাচ্চারা যেন কোথাও প্রবলেম না হয়। অ্যান্ড ইন দোজ সেশন, স্পেশাল সেশনস, আমরা আমাদের পাস স্টুডেন্টস, আউটসাইড স্টুডেন্টসকে বি নিয়ে নিই, বাট যে আমাদের ডেডিকেটেড ক্লাসরুমস আছে ওখানে আমরা যে আমাদের সিলেক্টেড স্টুডেন্টস তাদেরকেই রাখি। তারপরে আমাদের একটা স্পেশাল ফোকাস গ্রুপ থাকে যেখানে অ্যারাউন্ড 300 to 400 স্টুডেন্টস আছে, কারেন্ট স্টুডেন্টস, পাস স্টুডেন্টস, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের একটা ক্র্যাশ কোর্স হয় প্রিলিমসে, ওখানে ইফ দেয়ার আর সাম ভেরি গুড স্টুডেন্টস আমরা তাদেরকে বি ইনক্লুড করে নিই। তো আমরা এনশোর করি অ্যারাউন্ড 300-400 স্টুডেন্টস উপরে আমরা স্পেশালভাবে ফোকাস রাখি, আর যেখানে আমরা ওনাদেরকে একটু গাইড করতে পারি, আর ওনার কনফিডেন্স ইনক্রিজ করাতে পারি, সো দ্যাট ওনার সিলেকশন চান্স বেশি হয়ে যায়। স্যারকে আমরাও যেরকম, স্যারের কিন্তু এটা একটা বিশাল বড় ডেডিকেশনের জায়গা। আমরা যখনই দেখি যে ইউপিএসসির জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সারা ওয়েস্ট বেঙ্গলে স্যারের একটা বিরাট অবদান রয়েছে। গতকালই আমি আমাদের কলেজে আমাদের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে মিট করার জন্য স্যারকে আমি অফলাইনে রিকোয়েস্ট করি, এবং স্যার কিন্তু গতকাল বেলুড়ে এসে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের একটা গাইডেন্স, তাদের একটা সেশন, স্পেশাল ক্লাস কিন্তু স্যার নিয়েছেন। এবং যখনই আমরা স্যারকে এই ধরনের রিকোয়েস্ট করি, স্যার কিন্তু
আসেন। এবং আমি যতদূর জানি যে বিভিন্ন স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে স্যার কিন্তু এই ধরনের প্রোগ্রাম করেই থাকেন। এবং এই যে একটা সত্যনাথনগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের মাধ্যমে এই যে একটা বিরাট বড় অ্যাওয়ারনেস সারা বাংলা জুড়ে চলছে এবং আপনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, আমার ব্যক্তিগত অবজারভেশন যে আফটার 2021 ওয়েস্ট বেঙ্গলে ইউপিএসসির পরীক্ষা দেওয়ার সংখ্যা বা ইউপিএসসি পরীক্ষার প্রতি স্টুডেন্টসের যে একটা ভীতি ছিল, সেই ভীতিটা কমছে এবং পরীক্ষা দেওয়ার সংখ্যাটা বাড়ছে স্টুডেন্টসদের মধ্যে। এক্ষেত্রে নতুন যে গভর্নমেন্ট একটা পার থেকে নোটিফিকেশন আমরা দেখেছি যে এসছে, যে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট যে পাবলিক সার্ভিস কমিশন তারা যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা নেবে সেটাও ইউপিএসসির ধাঁচে হয়ে যাচ্ছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি হচ্ছে তা নয়, এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যেই কম বেশি হচ্ছে যে স্টেট পিএসসি এবং ইউপিএসসি তার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স থাকছে না। প্রত্যেকটা স্টেটই প্রায় সিমিলার টাইপ অফ সিলেবাস বা ইউপিএসসিটাকে ফলো করছে নিজস্ব স্টেট পিএসসির যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে নতুন যে আপকামিং সিলেবাস সেটা কি আরো পরবর্তীকালে স্টুডেন্টসদের ইউপিএসসি দেওয়ার ক্ষেত্রে আরো বেশি পরিমাণে উদ্বুদ্ধ করবে এবং তাদের প্রিপারেশনের জায়গাটা একই প্রিপারেশনে স্টেট পিএসসি এবং ইউপিএসসির প্রিপারেশন হয়ে যাবে? এক্ষেত্রে আপনার মতামত বা আপনার অবজারভেশন কি? আমরা আমাদের ইনস্টিটিউট সাইডে এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যেখানে আমরা ভায়া গভর্নমেন্ট আমরা পারসু করলাম কি আমাদের ইউপিএসসি প্লাস ডব্লিউবিসিএস এর যে প্যাটার্ন সেম হয়ে যায়। আমরা যে প্রিপারেশন স্টার্ট করি ফ্রম অ্যান অ্যাসপিরেন্টস পয়েন্ট অফ ভিউ, তো আমাদের সব থেকে উপরে দুটোই এক্সাম থাকে, একটা ইউপিএসসি থাকে আর একটা স্টেট পিএসসি থাকে, যেখানে এখানে আমাদের ডব্লিউবিসিএস আছে। নাও ইফ ইউ লুক এট দ্য প্যাটার্ন অফ বোথ দ্য এক্সামিনেশনস, ওই দুটোই একদম অপোজিট এন্ডে আছে। তো ইউপিএসসি ইজ প্যান ইন্ডিয়া এক্সামিনেশন, যেখানে একটা সেট প্যাটার্ন থাকে। অ্যাট দ্য সেম টাইম ডব্লিউবিসিএস আমাদের প্যাটার্ন আছে যে অনেক বছর থেকে চলছে। সো আমরা ট্রাই করলাম, ফাইনালি আমাদের পার ডিপার্টমেন্টের নোটিফিকেশন হয়ে গেল কি প্যাটার্ন সিমিলার থাকবে, আর হতে পারে এখনই যে আমাদের নতুন ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসবে নেক্সট এক্সামিনেশনে, ওখানে আমরা দেখতে পারবো কি নতুন প্যাটার্ন ফলো হবে। সো ইফ when an individual as an aspirant এই দুটো ইম্পর্টেন্ট পরীক্ষা দিচ্ছে আর দুটো পরীক্ষার যে প্যাটার্ন সেম হয়ে যায়, তো সেম সর্ট অফ টপিক্স, সেম সর্ট অফ বই, ইমাজিন এখানে রিসোর্সেস भी সেভ হবে, এনার্জি भी সেভ হবে, প্লাস মোটিভেশন বাড়বে কি আমি যে আজকে পড়ছি, হতে পারে ডব্লিউবিসিএস এ ওই একটু কম লেভেলে পড়তে হয়, ইউপিএসসি তে একটু বেশি লেভেলে পড়তে হয়, বাট বই এর রিসোর্সেস উইল বি ভেরি সিমিলার। তো এটা আমাদের অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে অনেক লাভ হবে কি আমি ডব্লিউবিসিএস জন্য আলাদা বই কিনলাম আর ইউপিএসসি জন্য আলাদা বই কিনলাম, তো ওখানে কিছু কিছু বই কমন হয়ে যাবে, যেখানে টাকা সেভ হবে, উইচ ইজ অলসো ভেরি গুড থিং। আমাদের অনেক অ্যাসপিরেন্টস দে কাম ফ্রম রুরাল এরিয়াজ, ওখানে ওনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এত ভালো থাকে না, তো দিস চেঞ্জ উইল হেল্প দেম আ লট। প্লাস অ্যাট দ্য সেম টাইম দে উইল হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং। একবার ডব্লিউবিসিএস এ কেউ বুঝে যাবে উইথ সিমিলার প্যাটার্ন, দে উইল গেট কনফিডেন্স কি তারা ইউপিএসসি भी দিতে পারবে। कि at the end of the day यूपीएससी आईएएस आईपीएस ऑफिसर যারা হয়, দে আর পার্ট অফ দ্য সোসাইটি অনলি, ওই সোসাইটির মধ্যেই জাস্ট হার্ডওয়ার্ক করে পরীক্ষা ক্লিয়ার করে উপরে পৌঁছে যায়। তো অনেক অনেক লোকজন ভাবে কি তারা জিনিয়াস থাকে या ডিফারেন্ট থাকে, যে আলাদা ইন্ডিভিজুয়ালস থাকে, নো, বাট যে জাস্ট হ্যাড ক্ল্যারিটি और প্লাস হার্ডওয়ার্ক সঙ্গে ডিসিপ্লিন এনশিওর করা হলো আর ওনার পরীক্ষা ক্লিয়ার হয়ে গেল। এই জিনিস আমরা চাই কি যে ডব্লিউবিসিএস সেম হয়ে যায়, তো আমাদের ইউপিএসসি সিলেকশন भी বেশি হবে, অ্যাট দ্য সেম টাইম অনেক রিসোর্সেস সেভ হবে, প্লাস একটু আন্ডারস্ট্যান্ডিং ইজি হয়ে যাবে। যেখানে আজকে আমরা ডব্লিউবিসিএস যেখানে প্যাটার্ন দেখছি, যেখানে এমসিকিউজ এখনই মেইনস্ট্রিম ইনভলভ আছে, সো দের ইজ আ লট অফ গ্যাপ বলবো না, প্যাটার্নই চেঞ্জ আছে। সো যে প্যাটার্ন সিমিলার হয়ে যায়, ইট উইল হেল্প লট অফ অ্যাসপিরেন্টস, প্লাস অ্যাসপিরেন্টসে ক্ল্যারিটি আসবে কি ইয়েস আমরা একটা পেপার যে প্রিপেয়ার করি ওখানে যে দুটো মেইন এক্সামিনেশনের সিমিলার প্যাটার্ন থাকে, দেন দে উইল গেট লট অফ ক্ল্যারিটি অ্যান্ড প্লাস আমাদের সিলেকশন भी বেশি হয়ে যাবে। একদমই তাই। এবং এইরকম একটা ভিউ পয়েন্ট থেকে, এরকম একটা ভিশন থেকে যে আপনাদের উদ্যোগ, সেটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং এটা সোসাইটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তার কারণ হচ্ছে যে এত
একটা ডিফারেন্স ছিল যে ইউপিএসসি এবং স্টেট পিএসসি দুটো আলাদা করে প্রিপারেশন নিতে হতো, কারণ দুটো এক্সামের অ্যাপ্রোচ এবং স্টাডি মেথড দুটো আলাদা ছিল। এবং কোথাও গিয়ে এটাও আমরা যারা একাডেমিক্সে রয়েছি তারাও রিয়েলাইজ করতাম যে একটুখানি যেহেতু ডিসিশন যারা ফিউচারে আইএএস অফিসার কিংবা ডাব্লিউবিসিএস অফিসার হয়ে কাজ করে, ইউপিএসসির ক্ষেত্রে যেরকম একটা ইমিডিয়েট ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার টেস্টিং এর একটা ব্যাপার থাকে, ওই ডেসক্রিপটিভ অ্যান্সার অ্যানালিটিক্সের অ্যাপ্রোচটা দেখে বোঝা যায়, কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা ছিল না। তো এক্ষেত্রে এই ফরম্যাটটা আনাটা অত্যন্ত জরুরি ছিল, কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্রোচ, ইমিডিয়েট ডিসিশন মেকিং পাওয়ার, এগুলোও কিন্তু বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এমসিকিউতে মেমোরি বেসড এক্সামে সেটা কখনোই এভালুয়েট করা সম্ভব নয়। এক্ষেত্রে এই যে উদ্যোগ, এবং আমরা এই উদ্যোগটা দেখলাম বিভিন্ন স্টেট এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং বিভিন্ন স্টেটে কিন্তু ইউপিএসসির আদলেই স্টেট পিএসসিটা কন্ডাক্ট করছে, এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আদার্স বিভিন্ন স্টেটে এটা ফলো করা হচ্ছে। স্যার, এক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলবো, আপনি তো পজিটিভ সাইডগুলো বললেন, যেটা শোনার পরে স্টুডেন্টসরা যারা একটু ভয় পাচ্ছে যে আমরা একটা মেথডে পড়াশোনা করছিলাম, এমসিকিউ ফরম্যাটে পড়াশোনা করছিলাম, হঠাৎ করে একটা ডেসক্রিপটিভ ফরম্যাটে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে পড়তে হবে, একটা ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ থেকে শিফটিং হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে, মেথডটা বদলে যাবে। তো সেক্ষেত্রে এটার মধ্যে ব্রিজ কিভাবে স্টুডেন্টসরা করবে যারা এতদিন ফ্যাকচুয়াল মেথডে পড়ছিল, এই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে যে শিফটিং, সেখানে একটা তো ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কিভাবে করবে? মোটামুটি এখনই আপনি দেখবেন যে এখানে রিজনিং ওর রাইটিং ইনভলভ হয়ে যায় না, ওখানে প্র্যাকটিস একটু বেশি করতে হয়। আমরা যে ফ্যাক্টস পড়ে থাকি ওর পরে এমসিকিউতে ওটা করে দিই, দেন সামটাইমস আই ফিল দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন ইজ নট রাইট। তো ওখানে আমাদেরকে একটু প্ল্যানিং করতে হয় কি যেখানে আমরা বুঝতে পারি কি তারা কি লিখবে, ওর ওখানে অ্যাকর্ডিং টু মি যেখানে লেখার হয় সেটা ইজি থাকে, ও যেখানে এমসিকিউ হয় সেটা মুশকিল থাকে। সেই এমসিকিউতে আপনাকে 4 অপশন দেবে, ইধার আপনি বলতে পারবেন ইয়া বলতে পারবেন না, তো ইয়েস অর নো মতো হয়ে যায়। যা মাঝখানে ডাউট থাকবে তো আমরা জাস্ট বাই শেয়ার অফ লাক আমরা একটা টিক করে দেবো। বাট যেখানে কিছু লিখতে হয় দেন ওখানে আমরা অ্যাটলিস্ট আমাদের পুরোটা মাথা অ্যাপ্লাই করবো, এক্স্যাক্ট আনসার বি না আমরা জানি না, তারপরে অ্যাটলিস্ট আমরা পুরোটা নলেজ ইউজ করে কিছু আনসার ক্রিয়েট করতে পারি। সো দিস ইজ ওয়্যার দ্য ডিফারেন্স কামস ইন। তো আনসারের স্ট্রাকচার কিভাবে হবে, ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয়, মেন বডি কিভাবে হবে, কনক্লুশন কিভাবে হবে, প্যারাতে লিখবো কি পয়েন্টসে লিখবো, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট কি হয়, এলুসিডেট কি হয়, দিস আর ভেরি স্মল থিংস। any serious aspirant preparing properly और যে প্যাটার্ন চেঞ্জ হবে তারপরে যে মেন্স দেবে और যেখানে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স থাকবে, জাস্ট ওই একটা অ্যাটেম্পটেই প্র্যাকটিস করে ইউনিটি ম্যানেজ হতে পারে। সো আমি ওটাই বলবো কি আপনি যে এমসিকিউ প্যাটার্ন হিসাবে দেখবেন মেন্সে और অ্যাজ কম্পেয়ার টু ডিসক্রিপটিভ, আই ফিল ডিসক্রিপটিভ ইজ ইজি বাট ইট লুকস ডিফিকাল্ট বিকজ ওখানে এমসিকিউতে আপনাকে জাস্ট 4 আনসার দেওয়া আছে তার মধ্যে পিক করতে হবে, আর এখানে আনসার নেই আপনাকে ক্রিয়েট করতে হবে। বাট ইট রিকোয়ার্স আ লট অফ স্কিল, আনসার রাইটিং প্র্যাকটিস এখন থেকে যে অ্যাসপিরেন্টসরা, বিকজ আজকে নিয়ে তো কালকে নোটিফিকেশন তো আসবেই, অ্যান্ড দে নো প্যাটার্ন ইজ গোয়িং টু চেঞ্জ বিকজ ডিপার্টমেন্টের নোটিফিকেশন হয়ে গেছে। তো রাদার দ্যান ওয়েটিং ফর দ্য নোটিফিকেশন অ্যান্ড দেন স্টার্টিং রাইটিং প্র্যাকটিস, আমার মনে হয় ফ্রম নাও অনওয়ার্ড দে শুড স্টার্ট রাইটিং প্র্যাকটিস। একটা আমি তো আগে একটা ডেইলি ডায়েরি করতাম, তো যে ডেইলি এভরি নাইট ইন দ্য ইভিনিং আমি 10 মিনিটের জন্য কিছু লিখবো, আর আস্তে 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 ইনশিওর করবো কি আমার রাইটিং একটু ভালো হয়। ওখানে আমার নিজেই থিঙ্কিং কীরকম আমাদের আজকে দিন গেল, হোয়াট আর দ্য গুড থিংস, নেগেটিভসকে পজিটিভে কীভাবে করবো, জাস্ট নিজেই জন্য ডেইলি ডায়েরি, ওখান থেকে আমি স্টার্ট করেছিলাম। আস্তে আস্তে সেম জিনিস আমি আমার আনসার রাইটিং অ্যাপ্লাই করলাম। থ্যাংক ইউ স্যার। লাস্ট প্রশ্ন, আমি অনেকক্ষণ ধরে আপনার অনেকটা সময় নিয়ে নিচ্ছি, জাস্ট লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের আরেকটা জায়গাতে এখন একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডির ক্ষেত্রে অনলাইনারে ওরা শুধুমাত্র নিউজের ঘটনাগুলোকেই শুধু নোট ডাউন করতো, কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটু ডেসক্রিপটিভ
একটু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ প্রয়োজন। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশনটা কোন মেথডে করবে সেটা যদি একটু গাইড করে দেন। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনি দেখবেন একটু ডাইভার্স আপনার রিসোর্সেস থাকে। তো আমার ছিল কি আই ইউজ টু টেক টু রিসোর্স অনলাইন রিসোর্সেস, যেখানে বুকলেট যে মার্কেটে আসে অনলাইন বি অ্যাভেলেবল থাকে। তো আমি দুটো রিসোর্সকে নিতাম, প্লাস নিউজ পেপার সঙ্গে ক্লাব করতাম আর আমার নিজেই নোটস তৈরি করতাম। তো anyone preparing for current affairs can pick any two sources available online. There are multiple sources available online. और ওখানে দুটো সোর্স হলো, যেহেতু রিসেন্ট টাইমসে আপনি দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন বেশি আসে, প্লাস ডেইলি একটা নিউজ পেপার রিড করবো। এটাকে কম্বাইন করে আমি নিজেই নোটস তৈরি করবো সেকশন ওয়াইজ, লাইক পলিটি আলাদা নোটস, আইআর আলাদা নোটস, হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু রিলেটেড হিস্ট্রি প্রশ্ন भी আসতে পারে, যেখানে কিছু হিস্ট্রি রিলেটেড টপিক ছিল ওটাকে সেকশন ওয়াইজ আমি ভাগ করে দেবো, আর তারপরে জাস্ট এটাকেই রিভাইজ করে থাকবো। সো দিস ওয়াজ মাই স্ট্র্যাটেজি, কি একটা দুটো রিসোর্সকে লিমিট করে আর ওনাকে জাস্ট রিভাইজ করবো, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সে এত রিসোর্সেস থাকে, ফাইনালি আপনি বেশি পড়বেন তো আপনি স্ট্যাটিক পোর্শন পড়তে পারবেন না। তো আমি এই লিমিটেড দুটো তিনটে জিনিস করতাম আর ওটাকে এনশিওর করতাম কি আমি কন্টিনিউয়াসলি রিভাইজ করবো। কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু সোর্সেস বেশি থাকে, আমি আজকে একটা জায়গাতে 5টা সোর্সেস থেকে একটা জিনিস পড়তে পারবো, বাট ওটাকে আমি সবসময় কন্টিনিউ করতে পারবো না। তো অ্যাসপিরেন্টকে সবসময় মনে ওটা রাখতে হবে কি মান্থলি যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা প্ল্যান তৈরি করি, তো আমার প্ল্যান ওই রকম থাকে যে মান্থলি বেসিসে কন্টিনিউ হতে পারে। এই মাস আমি একটু ইনস্টেড অফ 2 সোর্সেস আমি 4 সোর্সেস 4টে সোর্স নিয়ে নিলাম, ডাবল নিউজ পেপার ডাবল করে দিলাম, এটা করে দিলাম, ম্যাগাজিনস ইনক্লুড করে দিলাম, আর একটা দুটো সোর্সেস করে নিলাম। তো হতে পারে আমি মার্চ মাসে या এপ্রিল মাসে করতে পারবো, বাট ওটাকে কি আমি নেক্সট মান্থ করতে পারবো কন্টিনিউ, দ্যাট ইজ সামথিং দে হ্যাভ টু পন্ডার, ওটাই ভাবতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেকটা মাসই চলে, ওখানে মান্থলি প্রিপারেশন রেগুলারলি ডেলি বেসিসে भी চলে আর মান্থলি বেসিসে भी চলে। তো ওনার স্ট্র্যাটেজি ওই রকম রাখা উচিত কি আমি এক মাসে ওই জিনিস করব যেখানে আমি ওটাকে প্রত্যেকটা মাস রেপ্লিকেট করতে পারবো, और आगे যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে তারপরে রিভিশন भी করতে হয়। তো যে বেশি রিসোর্সেস হয় তো ওটা প্রত্যেকটা মাস কন্টিনিউ করা যাবে না, বিকজ আপনাকে অপশনাল পড়তে হবে, জিএস পড়তে হবে, দের আর এন নাম্বার অফ টপিক্স। সো ইউ শুড হ্যাভ লিমিটেড রিসোর্সেস, গুড রিসোর্সেস, और তার ওটাই এনশিওর করতে হবে কি এই জিনিস আমি প্রত্যেকটা মাস কন্টিনিউ করবো, দ্যাটস ইট। তার বাইরে বাই চান্স একটা দুটো প্রশ্ন এসে যায়, তার ক্ষেত্রে আমরা এত রিসোর্স পড়বো, ওখানে আমার মনে হয় একটু টাইম আমরা বেশি ইনভেস্ট করবো, রিটার্নস এত আসবে না। থ্যাংক ইউ স্যার, অনেক কিছুই জানতে পারলাম আজকে, এবং আজকের এই সেশনটা থেকে যারা পরীক্ষার্থী তারা প্রচুর উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সেশনটাতে আপনার মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আবার দেখা হবে অন্য কোনো সেশনে, কিংবা আমাদের অফলাইন ক্লাসে আপনি স্টুডেন্টসদেরকে যেভাবে গাইড করেন, যেভাবে স্টুডেন্টসদের পাশে থাকেন, সেভাবেই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আপনাকে আবারও নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সেশনটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্যার, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, কিপ কন্টিনিউইং হোয়াট ইউ আর ডুইং। আপনি তো অনেক চেষ্টা করছেন, যেখানে অ্যাসপিরেন্টসরা আমি দেখেছি আপনার নিজেই বই এখনই স্টার্ট হয়ে গেছে। তো আই এম শিওর যে অ্যাসপিরেন্টস ওখানে আছে তারা রাইট গাইডেন্স পাবে, তো ডেফিনেটলি কালকে ওনার হতে পারে এই বছর নেই, বাট ইউ নো ইট সামটাইমস ইট টেক 1 or 2 years, তো অ্যাসপিরেন্টসে ডেফিনেটলি কিছু সাকসেসে ওনাকে কালকে কোথায় চাকরি পাবেন। তো অ্যাট দ্য সেম টাইম আপনার যেখানে ইনস্টিটিউট রামকৃষ্ণ মিশন বেলুর মঠে জাস্ট গাই দিয়ে वो एक सच अ पॉजिटिव एनवायरनमेंट, সো আই অলওয়েজ লুক ফর রিজনস কি আমি জাস্ট ওখানে যাবো কিছু করব, তো তার জন্যই আমি এসে যাই। সো ডেফিনেটলি আমি আবার আসবো, আবার ওখানে বাচ্চাদের সঙ্গে ইন্টারাক্ট করব, আশা রাখছি কিছু কিছু আমরা গাইড করতে পারি, তাদের কিছু লাভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।